দর্শক বন্ধু, কোলেস্টেরল যেমন গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আমরা সবসময় আলোচনা করে থাকি, হার্টের স্বাস্থ্যের জন্য, শরীর ভালো রাখার জন্য তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু আরও একটি জিনিস যেটা নিয়ে কিন্তু আমাদের উদ্বেগ বা সমস্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। অনেকেই চিন্তিত থাকেন, কিন্তু অনেক সময় আমরা সেটাকে আমল দিই না। তার নাম ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইড কিন্তু এমন একটি বিষয় যেটা আপনার রক্তে বেড়ে গেলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস সহ নানা বড় বড় শারীরিক সমস্যা, জটিলতা দেখা দিতে পারে। তাই এই ট্রাইগ্লিসারাইডস কিভাবে নিয়ন্ত্রণে রাখবো, ট্রাইগ্লিসারাইডস কমানোর জন্য কি করতে হবে এবং ট্রাইগ্লিসারাইডস নিয়ে যাবতীয় খুঁটিনাটি আজকের এই পর্বে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক কার্ডিওলজিস্ট ডক্টর শিলাঞ্জন রয়। আমি স্যারের কাছে যাবো আপনাদের প্রশ্ন নিয়ে। তার আগে বলি, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করছি। এই ভিডিওটির যদি ভালো লাগে শেষ পর্যন্ত থাকুন। এই পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আশা করি তাতে আপনারা উপকৃত হবেন। আপনাদের নানা প্রশ্নের উত্তর পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথ, যেখানে আমরা তরুণ প্রজন্মের স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রতি মুহূর্তে আলোচনা করছি, সেই চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আসুন আজকের আলোচনা শুরু করি। আজকের আলোচনার বিষয় ট্রাইগ্লিসারাইডস। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার, আমি ডক্টর শিলাঞ্জন রায়, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আমি চারনক হসপিটালের সাথে যুক্ত রয়েছি অ্যাজ সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, এবং চেম্বার রয়েছে আমার আরবি ডায়াগনস্টিক লেকটাউন এবং অ্যাপোলো ক্লিনিক যশোর রোডে। প্রথমেই আমরা জানতে চাইবো যে কোলেস্ট্রল নিয়ে তো চতুর্দিকে নানা আলোচনা, নানা বিষয় আমরা প্রতি মুহূর্তে উপস্থাপিত করছি, আমরাও আলোচনা করেছি বহুবার। কিন্তু এই যে ট্রাইগ্লিসারাইডস, এটাও কিন্তু সমানভাবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, যে একটা মানুষের তো শারীরিক নানা জটিলতা তৈরি করতে পারে। কিন্তু ট্রাইগ্লিসারাইডস সবসময় তেমন গুরুত্ব আমরা দিই না, কিন্তু আপনারা বলে থাকেন যে একটুখানি যদি আমরা সচেতন হতে পারি তাহলে কিন্তু ট্রাইগ্লিসারাইডস সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা সেই উপায়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আগে শুরুতে আপনি একটু বলুন, এই ট্রাইগ্লিসারাইডস আসলে কি, এর কাজ মূলত কি? ট্রাইগ্লিসারাইড যেটা তুমি বললে, ইটস অ্যান অফেন নেগলেক্টেড এন্টিটি, যে অনেক সময় আমরা এটাকে অগ্রাহ্য করি, খুব একটা গুরুত্ব দিই না। বাট আমাদের যে বডি ফ্যাটস, যে সার্কুলেটিং বডি ফ্যাটস, অর্থাৎ রক্তের মধ্যে যে ফ্যাটসগুলি চলাচল করছে, বিভিন্ন লিপিডস ফ্র্যাকশনস তার মধ্যে রয়েছে, তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্র্যাকশন হলো ট্রাইগ্লিসারাইড। বিভিন্ন লিপিড ফ্র্যাকশনসের মধ্যে আমরা যেগুলোর নাম জানি সাধারণভাবে, যেমন গুড কোলেস্টেরল বলতে আমরা বুঝি এইচডিএল কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল বলতে আমরা বুঝি এলডিএল কোলেস্টেরল অর্থাৎ লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল। সেরকমই একটি খুব গুরুত্বপূর্ণ এই লিপিডসেরই একটা কম্পোনেন্ট বলতে পারো ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইডের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো বডি থেকে ফ্যাট, স্টামাক থেকে আমরা যখন খাবার খাচ্ছি সেটাকে অ্যাবজর্পশন করে যখন লিভারেতে সেটা যায়, সেখানে অতিরিক্ত বডি ফ্যাট এই ট্রাইগ্লিসারাইডের মধ্যে সেটা স্টোরড থাকে, এনার্জি হিসাবে স্টোরড থাকে ইন দ্য ফর্ম অফ ট্রাইগ্লিসারাইড, এবং একটা অংশ সেটা বডিতে সার্কুলেট করে। সুতরাং লিভার, ব্লাড এবং গাট অর্থাৎ পেট থেকে এই যে কোলেস্টেরল অ্যাবজর্পশনের যে পুরো সাইকেলটা, তার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড যেমন একাধারে খুব জরুরি এই কোলেস্টেরল ট্রান্সপোর্টের জন্য, অর্থাৎ বডিতে, কেন লিপিডসের তো শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল রয়েছে নর্মাল সেল ফাংশনিংয়ের জন্য, কোষের কার্যকলাপের জন্য, সেরকম অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড কিন্তু বিভিন্ন রকম শারীরিক বিপদ বা অসুবিধা ডেকে আনতে পারে। স্যার, এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা নিয়ে সবার একটা প্রশ্ন থাকে, যে ট্রাইগ্লিসারাইডের মাত্রা, স্বাভাবিক মাত্রা কত হওয়া উচিত এবং সেই পরিমাণটা কোথায় গিয়ে পৌঁছলে আমরা সেটাকে বিপদের সংকেত হিসেবে ধরে নেব? অত্যন্ত ভালো প্রশ্ন। টেকনিক্যালি স্পিকিং, কেননা প্রশ্নটাই যেহেতু টেকনিক্যাল, যে মাত্রা নিয়ে, সাধারণত ট্রাইগ্লিসারাইডের মাত্রা যদি 150 মিলিগ্রাম পার ডেসিলিটার অর্থাৎ 150-র নিচে যদি ট্রাইগ্লিসারাইড থাকে, সেটা আমরা মোটামুটি বলতে পারি যে নর্মাল ট্রাইগ্লিসারাইড লেভেল। 150 থেকে 499 বা আপ টু 500, এই যে রেঞ্জটা, এটা হচ্ছে একটা এলিভেটেড ট্রাইগ্লিসারাইড লেভেল, অর্থাৎ বেড়ে থাকা ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইডের লেভেলেতে কারোর ওষুধের দ্বারা চিকিৎসা লাগবে নাকি লাগবে না, এটা অনেকগুলো বিষয়ের ওপর ডিপেন্ড করে পেশেন্টের রিস্ক ফ্যাক্টর, তার অন্যান্য হার্টের অসুখ আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, ওভারঅল পেশেন্টের প্যারামিটার্সের ওপর ডিপেন্ড করে যে এই 150 থেকে 400 লেভেল অফ ট্রাইগ্লিসারাইডে ওষুধের দ্বারা চিকিৎসা লাগবে কিনা। 499-এর ওপর অর্থাৎ 500-র ওপর যদি ট্রাইগ্লিসারাইড থাকে, সেটা হচ্ছে অত্যন্ত হাই ট্রাইগ্লিসারাইড লেভেল। 150 to 400 ইজ হাই ট্রাইগ্লিসারাইড, এবং সেক্ষেত্রে ট্রিটমেন্ট তার লাগবে কিনা, দ্যাট ডিপেন্ডস অন মাল্টিপল ফ্যাক্টরস। মোর দেন 500 ট্রাইগ্লিসারাইড ইজ ভেরি হাই ট্রাইগ্লিসারাইড, এবং সেটা তখন শুধুমাত্র কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর নয়, সেটা তখন প্যানক্রিয়াসের একটা প্রদাহ বা প্যানক্রিয়াটাইটিস, তার রিস্কেও বহুগুণ বাড়িয়ে দেয়। সেজন্য 500-র ওপর ট্রাইগ্লিসারাইড বা 500 থেকে 1000 তারও বেশি যদি ট্রাইগ্লিসারাইড লেভেল থাকে, তখন কিন্তু আমাদের অনিবার্যভাবে কিছু ওষুধ খেতে হবে ট্রাইগ্লিসারাইড লেভেলটাকে
500-র নিচে বা একটা হেলদি লেভেলেতে নামিয়ে আনার জন্য, যাতে প্যানক্রিয়াটাইটিসের রিস্কটাকে কমিয়ে আনা যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই যে 150 থেকে 499 বা 150 থেকে 500 যে লেভেলটা আমরা বললাম, সেই সমস্ত রোগী যাদের এই লেভেলের ট্রাইগ্লিসারাইড রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনশৈলীর কিছু পরিবর্তনের সাথে সাথে ওষুধও খেতে হতে পারে। এবার আমরা জানতে চাইবো যে এই ট্রাইগ্লিসারাইডস বেড়ে যাওয়ার কারণগুলো, মূল কারণগুলো প্রধানত কি কি? ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়ার একটা অন্যতম প্রধান কারণ হলো ডায়াবেটিস। আনকন্ট্রোল ডায়াবেটিস বা ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছেন, বিশেষ করে যারা ওবিজ ডায়াবেটিক, অর্থাৎ যারা ডায়াবেটিসের সাথে স্থূলতা যাদের রয়েছে, ওজন যাদের বেশি, মেটাবলিক সিনড্রোম বলে একটি এন্টিটি হয়, যেখানে সুগার বেড়ে থাকার সাথে সাথে ব্লাড প্রেশার বেশি থাকা, হাই ট্রাইগ্লিসারাইড, গুড কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল কোলেস্টেরল কম থাকা এবং ওবেসিটি, এই সবকটা ফ্যাক্টর একসাথে যাদের থাকে তাদেরকে আমরা মেটাবলিক সিনড্রোম বলি। এই মেটাবলিক সিনড্রোম পেশেন্টসের ক্ষেত্রে কিন্তু হাই ট্রাইগ্লিসারাইড থাকে, এবং তার ক্ষেত্রে যে মেন ফ্যাক্টর বা কারণ সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো সেটা একটা বড় কারণ, ট্রাইগ্লিসারাইড বেশি থাকা, হাইপার ট্রাইগ্লিসারাইডিমিয়া। 2 নম্বর হচ্ছে ওভারওয়েট, ওবেসিটি ইটসেলফ, তাতে ট্রাইগ্লিসারাইড, ডায়াবেটিসের জন্য ট্রাইগ্লিসারাইড বেশি থাকতে পারে। থাইরয়েডের কোনো সমস্যা যদি থাকে যেটা হয়তো তার চিকিৎসা করা হয়নি, আনট্রিটেড হাইপোথাইরয়েডিজম, কারণ ধরুন থাইরয়েড হরমোন শরীরে কম তৈরি হচ্ছে এবং সেটা চিকিৎসা করা হচ্ছে না, সেটা কিন্তু ব্লাডেতে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। মদ্যপান করা, অ্যালকোহলিজম হচ্ছে ট্রাইগ্লিসারাইড বেড়ে থাকার ওয়ান অফ দ্য মেজর রিজনস। সিডেন্টারি লাইফস্টাইল এবং তার সাথে যেগুলো বললাম যে ডায়াবেটিস, মেটাবলিক সিনড্রোম, এগুলোর জন্য ট্রাইগ্লিসারাইড বেড়ে থাকতে পারে। এবং রেয়ার কিছু কজ হচ্ছে কিছু জেনেটিক কারণ, যেখানে ট্রাইগ্লিসারাইড মে রান ইনটু থাউজেন্ডস, মানে অনেক হাজার লেভেলে ট্রাইগ্লিসারাইড চলে যেতে পারে। এগুলো কিছু জেনেটিক লিপিড মেটাবলিজমের ডিফেক্ট বলা যেতে পারে, যেখানে ট্রাইগ্লিসারাইড অনেক বেশি থাকতে পারে। সেগুলো আমাদের শুরু থেকে ওষুধ দিয়ে কমাতে হয়, নাহলে খুব কম বয়সে তাদের হার্টের অসুখ, প্যানক্রিয়াটাইটিস এগুলো ডেভেলপ করতে পারে। সুতরাং কমন কারণ যদি 3-4টে বলতে হয়, তাহলে একটি হলো আনট্রিটেড ডায়াবেটিস, মেটাবলিক সিনড্রোম, স্থূলতা, তার সাথে ডায়াবেটিস, এবং এই টিপিক্যাল যে লিপিড প্রোফাইলের প্যাটার্ন যেটা বললাম যে খুব হাই ট্রাইগ্লিসারাইড, লো এইচডিএল কোলেস্টেরল, অতিরিক্ত মদ্যপান, আপনার থাইরয়েডের অসুখ যেটা চিকিৎসা করা হয়নি, আনট্রিটেড হাইপোথাইরয়েডিজম, এগুলোতে কিন্তু ট্রাইগ্লিসারাইড বেড়ে থাকতে পারে। স্যার, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রাইগ্লিসারাইডস নিয়ে যখন আলোচনা হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে খাওয়া দাওয়া, ডায়েট। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে কোন খাওয়াগুলো ট্রাইগ্লিসারাইডস বাড়িয়ে দিতে পারে, কোন ধরনের খাওয়ার, এবং কোন খাওয়া দাওয়াগুলো আমরা বেশি করে আমাদের ডায়েটে যদি রাখি তাহলে সেটা ট্রাইগ্লিসারাইডস নিয়ন্ত্রণে সাহায্য করবে। এটা হচ্ছে সব থেকে জরুরি এই পুরো আলোচনাটার, কেননা আমাদের কাছে অনেক রোগী এসে একটি লিপিড প্রোফাইলের রিপোর্ট নিয়ে আসেন, যেখানে দেখা যায় তাদের ট্রাইগ্লিসারাইড হয়তো খানিকটা বেড়ে রয়েছে। যেমন আমি বললাম প্রথমেই যে নর্মাল লেভেলে আমরা ধরিনি 150-র নিচে। এবার ধরুন বহু পেশেন্টই আছেন যারা আসবেন, তাদের ট্রাইগ্লিসারাইড হয়তো 200, 250, 300 এরকম জায়গাতে রয়েছে। তারা দেখা যায় ট্রাইগ্লিসারাইডের লেভেল নিয়ে ভীষণ চিন্তিত, যে ডাক্তারবাবু আমাকে কিছু ওষুধ দিন, ব্যবস্থা করুন, ট্রাইগ্লিসারাইড আমার বেড়ে রয়েছে। কিন্তু আমি বলবো যে ট্রাইগ্লিসারাইড কমানোর কিন্তু চটজলদি সমাধান বা ওষুধ, এই যে মাঝের রেঞ্জটা আমি বলেছিলাম যে 150 থেকে 450 বা 500 লেভেল অবধি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আলাদা করে বিরাট কিছু ওষুধ দিতে হয় না শুধু ট্রাইগ্লিসারাইড কমানোর জন্য, যদি তাদের অন্য হার্টের সমস্যা না থাকে বা সুগার না থাকে। ডায়াবেটিস যদি থাকে তখন আমরা সাধারণত তাদেরকে এলডিএল কোলেস্টেরল বা ব্যাড কোলেস্টেরল যেটা, সেটা কমানোর জন্য অ্যাটোরভাস্ট্যাটিন বা স্ট্যাটিন জাতীয় ওষুধ দিয়ে থাকি, যেটা এই ব্যাড কোলেস্টেরলটাকে কমায়। সেটা খানিকটা ট্রাইগ্লিসারাইড লেভেলটাকেও কমিয়ে দেয়। যদি দেখা যায় তাদের স্ট্যাটিন জাতীয় ওষুধ খাওয়ার পরেও এলডিএল কোলেস্টেরল নর্মালাইজড হলো অথচ ট্রাইগ্লিসারাইড লেভেল বেড়ে রয়েছে, তখন আমাদের হয়তো তাদের ক্ষেত্রে কিছু ওষুধ অ্যাডিশনালি দেওয়ার দরকার হতে পারে, বিশেষ করে যারা ডায়াবেটিক, 150-র নিচে ট্রাইগ্লিসারাইড লেভেল নামানোর জন্য। অথবা যাদের ট্রাইগ্লিসারাইড লেভেল খুব বেশি রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধ দেওয়া যেতে পারে। বাট মেজরলি একটা বড় প্রপোর্শন অফ দ্য পেশেন্ট যাদের এই হাই রিস্ক ফ্যাক্টর নেই, ডায়াবেটিস নেই, হার্টের অসুখ নেই, অথবা হার্টের অসুখ ডেভেলপ করার মতো খুব স্ট্রং রিস্ক ফ্যাক্টর নেই, শুধু হয়তো ট্রাইগ্লিসারাইড বেড়ে রয়েছে, বেশিরভাগের ক্ষেত্রে ডায়েট অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশনে কিন্তু ট্রাইগ্লিসারাইড কন্ট্রোল করা সম্ভব। তার জন্য যেটা করতে হবে, ডায়েটের মধ্যে প্রথম হলো আপনাকে সুগার বা সুগারি ফুডস, চিনি বা রিফাইন্ড সুগার বা মিষ্টি চিনি জাতীয় খাবার, তার মধ্যে খুব কমন আমাদের এখনকার দিনে দৈনন্দিন লাইফস্টাইলের কালপ্রিট হচ্ছে সুগার সুইটেন্ড বেভারেজেস, অর্থাৎ সোজা কথায় বলতে গেলে কোল্ড ড্রিঙ্কস বা সোডা জাতীয় ড্রিঙ্কস, যেগুলোতে প্রচুর পরিমাণে চিনি থাকে। এই ধরনের সুগার সুইটেন্ড বেভারেজেস, আর্টিফিশিয়াল সুইটনার যুক্ত যে ধরনের ফ্রুট জুসেস, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, পেস্ট্রি, রিফাইন্ড কার্বস, রিফাইন্ড সুগার যেখানে বেশি রয়েছে, হোয়াইট ব্রেডস, বিভিন্ন ধরনের কুকিজ, হ্যাঁ, তো এই ধরনের সুগার বা সুগারি ফুডস এগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। খুব ডিপ ফ্রাইড ফুডস, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, যেখানে
আই মিন খুব হাই ডালডা বা স্যাচুরেটেড ফ্যাট ব্যবহার করা হচ্ছে সেই ধরনের খাবার, সেগুলোকে এড়িয়ে চলতে হবে। দৈনন্দিন খাবারের মধ্যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অবশ্যই রাখতে হবে। হোল গ্রেনস, আটার রুটি খেলে ময়দা অ্যাভয়েড করে আটার রুটি খাওয়া, হোল গ্রেনস, ওটস, মিলেটস এগুলো খেতে হবে। নাটস খাওয়া যেতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, ফ্ল্যাক্স সিডস, আপনার এখন চিয়া সিডস এগুলো পাওয়া যায় যেগুলো ট্রাইগ্লিসারাইডকে নিয়ন্ত্রণে রাখতে হেল্প করে। ওটস ট্রাইগ্লিসারাইডকে নিয়ন্ত্রণে রাখতে হেল্প করে। হাই ফাইবার ডায়েট এগুলো কিন্তু খাবারের মধ্যে রাখতে হবে। সুতরাং সুগারি ফুডস, ডিপ ফ্রাইড ফুডস এগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করা। খাবারের মধ্যে গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস, নাটস এগুলো রাখতে হবে। ফিশ ইজ ভেরি গুড। লিন চিকেন, যেমন লিন মিটস যেগুলোতে অ্যানিম্যাল ফ্যাট নেই, সেরকম লিন প্রোটিন ইজ ভেরি গুড ফর ইয়োর হেলথ, ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখতে হেল্প করবে। হাই ফাইবার ডায়েট সেগুলো আপনি খেতে পারেন। এবং তার সাথে হচ্ছে ডেইলি ফিজিক্যাল এক্সারসাইজ, এরোবিক এক্সারসাইজ 30 to 45 মিনিটস আ ডে, সপ্তাহে অন্তত 5 দিন করে যদি কেউ করতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে উইথ দিস ডায়েটারি ইন্টারভেনশন এবং ডেইলি ফিজিক্যাল এক্সারসাইজ এই বর্ধিত ট্রাইগ্লিসারাইড বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নর্মাল লেভেলে 150-র নিচে নামিয়ে আনতে পারি। এবং অবশ্যই যারা মদ্যপান করেন তাদের মদ্যপান থেকে বিরত থাকতে হবে। দে হ্যাভ টু রিডিউস অ্যালকোহল অথবা কাট ডাউন অ্যালকোহল টু এ ভেরি নমিনাল লেভেল। আমরা রেকমেন্ড করব অ্যালকোহল না খাওয়াই, বিশেষ করে যাদের ট্রাইগ্লিসারাইড বেড়ে রয়েছে। এবং আই মিন ডেফিনেটলি ইউ হ্যাভ টু কুইট স্মোকিং, এবং থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা সেটা ডাক্তারের কাছে চেক করে নিতে হবে। তো এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি, যে ডেইলি এরোবিক এক্সারসাইজ, খাবারের ব্যাপারে যে ব্যাপারগুলো বললাম, কিছু জিনিস অ্যাভয়েড করা, কিছু জিনিস অ্যাডপ্ট করা যেগুলো ডায়েটের মধ্যে রাখা, থাইরয়েডের সমস্যা থাকলে সেটার চিকিৎসা করা, ডায়াবেটিস থাকলে ভালো করে ডায়াবেটিস কন্ট্রোলে রাখা, অ্যালকোহল রেস্ট্রিকশন, এইগুলো হচ্ছে খুব সিম্পল লাইফস্টাইল চেঞ্জেস, যেটা করলে একটা মেজর প্রপোর্শন অফ দ্য পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ট্রাইগ্লিসারাইড আমরা নর্মাল লেভেলে রাখতে পারবো, অর্থাৎ 150-র নিচে বা একটা হেলদি লেভেলে। এত কিছু করার পরেও যদি দেখা যায় যে তাদের ট্রাইগ্লিসারাইডটা বেড়ে রয়েছে একটা সিগনিফিকেন্ট লেভেলের ওপরে, মেবি মোর দেন 150, 200, 250, ডায়াবেটিক, হাই তাদের কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর রয়েছে, তার সাথে তাদের হাই ব্লাড প্রেশার রয়েছে, তখন আমাদের স্ট্যাটিন জাতীয় ওষুধের সাথে অন্য ওষুধও খেতে হতে পারে যেটা শুধুমাত্র ট্রাইগ্লিসারাইডকে কমাবে। ফিশ অয়েলস আর ভেরি গুড ফর লোয়ারিং ট্রাইগ্লিসারাইড, সেটা নর্মাল ফিশ অয়েল হতে পারে এবং আর্টিফিশিয়াল মানে ফিশ অয়েল ক্যাপসুলস পাওয়া যায় দ্যাট ক্যান রিডিউস ট্রাইগ্লিসারাইড। সুতরাং দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখতে শুধু কিন্তু ওষুধ নয়, দৈনন্দিন জীবন ধারণ পদ্ধতি, আপনার লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ, এক্সারসাইজ এগুলো কিন্তু একটা বড় ভূমিকা রাখে। কাজেই ডাক্তারবাবুর পরামর্শগুলো মেনে চলুন। যদি দেখেন যে আপনার দিনের পর দিন ট্রাইগ্লিসারাইড বেড়েই চলেছে, নিয়ন্ত্রণে কিছুতেই আনতে পারছে না, তখন অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ নিন এবং সচেতন থাকুন। আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব স্যারের সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।